হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এ ছাত্রছাত্রীদের জন্য। আর আমি আজকে তোমাদের এই ক্লাসে তোমাদের লেসন 9 সামার ফ্রেন্ডস বাই মেরি ল্যাম্ব এই কবিতাটির অ্যাক্টিভিটিসগুলো করাবো। এর আগের ক্লাসে কবিতাটি পড়ানো হয়ে গেছে এবং তার বঙ্গানুবাদ করানো হয়েছে। যদি কেউ না দেখে থাকো তাহলে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে প্লে লিস্টে দেখবে ক্লাস 8-এর যে প্লে লিস্ট আছে সেখানে কবিতাটি দেওয়া আছে। তোমরা প্রত্যেকে সেটা দেখে নেবে, তাহলে তোমাদের অ্যাক্টিভিটিসগুলো করতে সুবিধা হবে। চলো তাহলে পেজ নাম্বার 86, পেজ নাম্বার 86-এ চলে এসো। এখানে দেখো অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। যেটি সঠিক অল্টারনেটিভ হবে সেখানে আমাদের টিক চিহ্ন দিতে হবে। নাম্বার 1, দ্য সোয়ালো কামস টু দ্য পোয়েট ইন নাম্বার এ স্প্রিং, নাম্বার বি সামার, নাম্বার সি উইন্টার। আমরা কি দেখেছি কবিতায় যে কখন সোয়ালো পোয়েটের কাছে এসেছিল? নাম্বার বি সঠিক উত্তর সামার। নাম্বার 2, মেনি ইয়ং ফ্রেন্ডস ফলো দ্য বিহেভিয়ার অফ দ্য স্প্যারো। নাম্বার এতে আছে স্প্যারো, নাম্বার বি পিজিয়ন, নাম্বার সি সোয়ালো। আমাদের সঠিক উত্তর কি হবে? নাম্বার সি সোয়ালো। Number 3, the sparrow accompanies the poet in times of number A snow and frost, number B rain and thunder, and number C sunrise and warmth. আমরা কি দেখেছি কবিতায়? আমাদের সঠিক উত্তর কোনটা হবে? হ্যাঁ, নাম্বার A snow and frost। এরপরে নাম্বার 4-এ চলে এসো। দ্য পোয়েট ওয়ান্টস আ ফ্রেন্ড হু উইল বি লাইক। নাম্বার এতে আছে সোয়ালো, নাম্বার বি স্প্যারো, নাম্বার সি নাইটেঙ্গেল। কবি কি রকমের বন্ধু চেয়েছিল? কার মতো বন্ধু চেয়েছিল? আমরা কি দেখেছি প্রশ্ন এতে কবিতাতে? যে নাম্বার বিতে যেটা আছে স্প্যারো, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে স্প্যারো। এরপরে অ্যাক্টিভিটি 2-তে চলে এসো। 2-তে কি বলেছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে, অর্থাৎ কবিতা থেকে ইনফরমেশন নিয়ে আমাদের বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে। নাম্বার এতে কি বলেছে? দ্য সোয়ালো চিরপস ফর উইকস টুগেদার ওয়েন দ্য ওয়েদার। কি হবে দেখো কি আছে কবিতায়? when the weather is fine and warm। নাম্বার 3, 3 নাম্বার লাইনে দেখো আমাদের উত্তর আছে। তাহলে আমরা নাম্বার এতে কি লিখবো? ব্ল্যাঙ্কে কি লিখবো? ড্যাশের জায়গায় is fine and warm। the swallow chirps for weeks together when the weather is fine and warm। এরপরে চলে এসো নাম্বার বি। নাম্বার বিতে কি বলেছে? in a cold day the swallow কি হবে? সঠিক উত্তর দেখো the swallow দেখো উইল ফ্লাই অ্যাওয়ে, উইল ফ্লাই অ্যাওয়ে। তাহলে নাম্বার বি কি হবে? ইন আ কোল্ড ডে দ্য সোয়ালো উইল ফ্লাই অ্যাওয়ে। নাম্বার সি, ইভেন হোয়েন ওল্ড ফ্রেন্ডস আর সেপারেটেড দেয়ার হার্টস ড্যাশ। কোথায় আছে তাহলে এটা দেখে নাও একবার। একদম মোটামুটি শেষের দিকে চলে এসো। দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? উইল নেভার ন্যারো। ইভেন হোয়েন ওল্ড ফ্রেন্ডস আর সেপারেটেড দেয়ার হার্টস উইল নেভার ন্যারো। এরপরে নাম্বার ডি, দ্য পোয়েট উইশেস ফর এ বার্ড দ্যাট উইল। পোয়েট কী রকমের পাখি চেয়েছিল? দেখো এইখানে দেওয়া আছে সিং ইন ফ্রস্ট অ্যান্ড লাভ উইল লাভ ইন সরো। এই লাইনটা আমাদের লিখতে হবে। দ্য পোয়েট উইশেস ফর এ বার্ড দ্যাট উইল সিং ইন ফ্রস্ট অ্যান্ড লাভ ইন সরো। ওকে, তাহলে অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 হয়ে গেল। এরপরে অ্যাক্টিভিটি 3-তে কি বলেছে দেখো। অ্যাক্টিভিটি 3-তে বলেছে হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য সোয়ালো লিভস দ্য পোয়েট ডিউরিং দ্য উইন্টার সিজন। তোমার কি মনে হয় কেন সোয়ালো উইন্টার সিজনে মানে শীতকালে কবিকে ছেড়ে চলে যায়? তাহলে চলো এই উত্তরটা আমি বোর্ডে লিখে দিই। অ্যাক্টিভিটি 3, why do you think the swallow leaves the poet during the winter season?
আমাদের সঠিক আনসার কি হবে? The swallow, which is a summer bird, comma, is fond of pleasure and comfort, it can't withstand the chilling cold of winter, so leaves the poet during winter. The swallow, which is a summer bird, comma, is fond of pleasure and comfort. Swallow একটি গরমের পাখি, তার সবসময় আরাম চাই এবং আনন্দ চাই, কমফোর্ট চাই, প্লেজার চাই। ইট কান্ট উইথস্ট্যান্ড দ্য চিলিং কোল্ড অফ উইন্টার, এটা কখনোই সেই প্রচণ্ড শীতের যে প্রচণ্ড কনকনানি ঠান্ডা থাকে তার সাথে মানিয়ে নিতে পারে না। সো দ্য সোয়ালো লিভস দ্য পোয়েট ডিউরিং উইন্টার, সেই জন্য সোয়ালো কী করে? শীতের সময় কবিকে ছেড়ে চলে যায়। এরপরে দেখো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কী আছে? ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এখানে একটা চার্ট দেওয়া আছে, চার্টটাকে ফিল আপ করতে হবে। চার্টে দেখো প্রথম বক্সে কী আছে? হু মানে কে বা কারা। নাম্বার 2-তে আছে 2 নাম্বার বক্সে কী আছে? ডাজ হোয়াট, কি তারা কি করেছে, সে কি করেছে। হোয়েন মানে হচ্ছে কখন। এখানে কোনো একটাই আমাদের ইনফরমেশন দেওয়া থাকবে, সেই বেসিসে আমাদের বাকি ঘরগুলোকে ফিল আপ করতে হবে। তাহলে দেখো প্রথমে নাম্বার 1-এ সেকেন্ডে কি আছে? ডাজ হোয়াটের ঘরে কি আছে? চিরপিং হিজ নোটস। তাহলে চিরপিং হিজ নোটস এখানে হুয়ের ঘরে তাহলে কে হবে? দ্য সোয়ালো। হুয়ের ঘরে হবে দি সোয়ালো, আর ওয়েনের ঘরে কি হবে? দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম। হুয়ের ঘরে হবে দ্য সোয়ালো, ওয়েনের ঘরে হবে দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম। যখন ওয়েদার ফাইন আর ওয়ার্ম থাকতো, ভালো থাকতো, তখন সোয়ালো পাখি চিরপিং হিজ নোটস। নাম্বার 2-তে কি আছে দেখো? দ্য স্প্যারো। স্প্যারো কী করতো? ডাজ হোয়াট। কবিতাটা দেখো, ক্লিনজেস ক্লোজার টু ম্যান, ক্লিনস ক্লোজার টু ম্যান, এটা হবে ডাজ হোয়াটের ঘরে। আর ওয়েনের ঘরে কি হবে? দেখো কবিতায় কি আছে? ইন দ্য ড্রেয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, ইন দ্য ড্রেয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, এটা হবে আমাদের ওয়েনের ঘরে। এরপরে দেখো নাম্বার 3 ওল্ড ফ্রেন্ডস। হুয়ের ঘরে আছে ওল্ড ফ্রেন্ডস, পুরনো বন্ধুরা কি করে? ডাজ হোয়াটের ঘরে তাহলে আমরা কি লিখব? নেভার লুজ কন্ট্যাক্ট উইথ ফ্রেন্ডস, নেভার লুজ কন্ট্যাক্ট উইথ ফ্রেন্ডস। আর হোয়েনের ঘরে কি লিখব? দে আর সেপারেটেড, দে আর সেপারেটেড। আর তারপরে দেখো নাম্বার 4-এ কি আছে? হুয়ের ঘরে এ ট্রু ফ্রেন্ড অফ দ্য পোয়েট, পোয়েটের কবি সত্যিকারের বন্ধুকে কি সে কি করবে? ডাজ হোয়াটের ঘরে আমরা কি লিখব? উইল গ্রিট হিম টুমরো, উইল গ্রিট হিম টুমরো। আর হোয়েনের ঘরে দেওয়াই আছে দ্য পোয়েট হ্যাড মিস চান্স, দ্য পোয়েট হ্যাড মিস চান্স। তাহলে এই হলো আমাদের অ্যাক্টিভিটি 4। এরপরে দেখো অ্যাক্টিভিটি 5-এ আবার
কোয়েশ্চেন দেওয়া আছে, 4টে কোয়েশ্চেন দেওয়া আছে ABCD, এগুলো আমি বোর্ডে লিখিয়ে দেবো। তার আগে আমি তোমাদের অ্যাক্টিভিটি 6-এর এটা একটু বলে দিই মুখে। অ্যাক্টিভিটি 6-এর এতে কি বলা আছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আইডেন্টিফাইড নাউন ক্লজেস, অ্যাডজেক্টিভ ক্লজেস অ্যান্ড অ্যাডভার্ব ক্লজেস অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। এখানে একটা 4টে সেন্টেন্স দেওয়া আছে, তার মধ্যে কোনটা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ হবে সেটা আমাদেরকে এখানে নিচে যে চার্ট দেওয়া আছে সেইখানে ফিল আপ করতে হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে নিই। আর ক্লজ সম্পর্কে, ক্লজ কি, ক্লজের কি কি ভাগ, সেইগুলো গ্রামার ক্লাসে তোমাদের করানো হবে, সেইগুলো ভালো করে দেখে নেবে। চলো তাহলে অ্যাক্টিভিটি 6-এর এ, অ্যাক্টিভিটি 6-এর এতে প্রথমে নাম্বার 1-এ কি বলেছে, আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ। আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট আ প্রাইজ। তাহলে এখানে আমি কোন ঘরে এটাকে লিখবো, এখানে 3টে দেখো চার্টে দেওয়া আছে, প্রথমে নাউন ক্লজ, তারপরে অ্যাডজেক্টিভ ক্লজ, তারপরে অ্যাডভার্ব ক্লজ। আমাদের নাম্বার 1টা কি হবে, নাউন ক্লজ। নাউন ক্লজের ঘরে আমি কি লিখবো, দ্যাট আই শ্যাল গেট আ প্রাইজ, এটা হচ্ছে নাউন ক্লজ, দ্যাট আই শ্যাল গেট আ প্রাইজ। তাহলে এটা আমরা নাউন ক্লজের ঘরে লিখবো। তারপরে নাম্বার 2 কি বলেছে, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ আ ইয়েলো হ্যান্ডেল is mine. The umbrella which has a yellow handle is mine. The umbrella which has a yellow handle, যে ছাতাটি হ্যান্ডেলটা হচ্ছে হলুদ রঙের সেটা আমার। তাহলে এটা কোন ঘরে বসবে, কি ক্লজ হবে এটা, এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে দেখো অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে আমাদের কোথা থেকে এখানে বসাবো, হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল ইজ মাইন, হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ঘরে ক্লজের ঘরে বসবে। এরপরে নাম্বার 3-তে কি আছে দেখো, when I was younger I used to fly kites. when I was younger I used to fly kites. এইটা আমাদের কোন ঘরে বসবে, এটা আমাদের অ্যাডভার্ব ক্লজের ঘরে বসবে। কেন কি এখানে সময় বুঝিয়েছে, টাইম বুঝিয়েছে। তাহলে আমরা এখানে কতটুকু লিখবো, when I was younger, when I was younger, এটা বসবে অ্যাডভার্ব ক্লজের ঘরে। ওকে, এরপরে নাম্বার 4-এ কি বলছে দেখো, আই রিমেম্বার দ্য হাউস ওয়্যার আই ওয়াজ বর্ন। আই রিমেম্বার দ্য হাউস ওয়্যার আই ওয়াজ বর্ন, এটা অ্যাডজেক্টিভ ক্লজের ঘরে বসবে, ওয়্যার আই ওয়াজ বর্ন, এটা বসবে অ্যাডজেক্টিভ ক্লজের ঘরে। আই রিমেম্বার দ্য হাউস ওয়্যার আই ওয়াজ বর্ন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কোন জায়গাটা অ্যাডজেক্টিভ ক্লজ, দেখো ওয়্যার আই ওয়াজ বর্ন, এইটা আমাদের তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের ঘরে বসবে। এরপরে অ্যাক্টিভিটি 6-এর বি, অ্যাক্টিভিটি 6-এর বি দেখো কি বলেছে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইনডিরেক্ট স্পিচ। এখানে ডিরেক্ট স্পিচে আছে, ডিরেক্ট স্পিচ থেকে আমাদেরকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে। ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাওয়ার যে নিয়ম, সেটা আমাদের প্রপার নিয়ম তোমাদেরকে গ্রামার ক্লাসে শেখাবো। আর এইখানে আমি বেসিক যেটা বলে রাখি যে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করতে গেলে আমরা প্রাথমিকভাবে প্রাইমারিলি কি চিনবো, কোনটা ডিরেক্ট কোনটা ইনডিরেক্ট। ডিরেক্টে কি থাকবে, ডিরেক্ট স্পিচে কোটেশন থাকবে, কিন্তু ইনডিরেক্ট স্পিচে আমাদের প্রথম কাজই হবে কোটেশনটাকে আনকোট করা। ওকে, ডিরেক্ট স্পিচে কোটেশন থাকবে, ইনডিরেক্ট স্পিচে কোটেশন থাকবে না, এটা হচ্ছে প্রথম কাজ আমাদের। নাম্বার 1-এ দেখো, দ্য সেলার সেড টু আস দেয়ার উইল বি এ স্টর্ম। দ্য সেলার সেড টু আস দেয়ার উইল বি এ স্টর্ম, এটা আমরা কি লিখবো, দ্য সেলার টোল্ড। আর আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই যে দ্য সেলার সেড টু আস, এখানে যে ভার্ব, যে টেন্সে ব্যবহার করা হচ্ছে, এই পরবর্তী ভার্বেও আমরা ঠিক সেই টেন্সটাই ব্যবহার করব যেটা কোটেশনের মধ্যে আছে। সেই জায়গাটাও আমরা আগে যে টেন্স ব্যবহার করা হয়েছে সেই অনুযায়ী এই ভার্বের টেন্সটাও কিন্তু বদলে যাবে। এখানে আমরা কি দেখেছি, ডিরেক্ট স্পিচে কোন টেন্স ইউজ করা আছে, পাস্ট টেন্স ইউজ করা আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ইনডিরেক্ট স্পিচে কি করব, ইনডিরেক্ট স্পিচেও কিন্তু আমরা যখন কোটেশনটাকে আনকোট করব তখন সেই এটাকেও ভার্বটাকেও আমরা কিন্তু পাস্ট টেন্সে ট্রান্সফার করব। দ্য সেলার টোল্ড আস দ্যাট
that there would be a storm. will তার past tense হচ্ছে would, তাহলে there would be a storm. The sailor told us that there would be a storm. এরপরে দেখো নাম্বার 2, the teacher said to the student, did you come to school yesterday? The teacher said to the student, did you come to school yesterday? বলে কোয়েশ্চেন মার্ক আছে। কোয়েশ্চেন মার্ক থাকা মানে কি, এটা কি করা হচ্ছে, এটা জিজ্ঞাসা করা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কোন ভার্ব ব্যবহার করব? the teacher asked students, the teacher asked the student, the teacher asked the student, asked মানে হচ্ছে জিজ্ঞাসা করা। ask এটাও যেহেতু past tense আছে তাই আমরা এখানে asked বসালাম। এরপরে দেখো did you come to school yesterday? do verb দিয়ে যখন প্রশ্ন শুরু হবে তখন আমরা কি করব? if বসাবো। if he had come to school the previous day, এবং তার আমরা কি করলাম, ইয়েস্টারডেটাকে দ্য প্রিভিয়াস ডে করে নিলাম। এইরকম ডিরেক্ট স্পিচে যা থাকে সেটা ইনডিরেক্ট স্পিচে কিছু চেঞ্জ হয়, যেমন ডিরেক্ট স্পিচে হেয়ার থাকলে ইনডিরেক্ট স্পিচে দেয়ার হয়, ডিরেক্ট স্পিচে ইয়েস্টারডে থাকলে ইনডিরেক্ট স্পিচে দ্য প্রিভিয়াস ডে হবে, ডিরেক্ট স্পিচে যদি টুমরো থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে হবে দ্য নেক্সট ডে, এইরকম কিছু চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে ইয়েস্টারডে যেহেতু আছে আমি এখানে কি লিখব? দি প্রিভিয়াস ডে, দি প্রিভিয়াস ডে। তাহলে আমাদের কি হচ্ছে ইনডিরেক্ট স্পিচটা? দ্য টিচার আস্কড স্টুডেন্ট ইফ হি হ্যাড কাম টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। এরপরে দেখো নাম্বার 3, দ্য টায়ার্ড গেস্ট সেড টু দ্য হোস্ট, প্লিজ গিভ মি আ গ্লাস অফ কোল্ড ওয়াটার। প্লিজ বলে যখনই কোনো বাক্য শুরু হয় তখন তার মানে কি আমরা কি করছি, তাকে কি রিকোয়েস্ট করছি, তাই তো, অনুরোধ করছি। তাহলে আমরা কিন্তু ইনডিরেক্ট স্পিচে যে ভার্বটা ব্যবহার করব সেটা রিকোয়েস্ট ব্যবহার করব। কি লিখবো এখানে আমরা? দ্য টায়ার্ড গেস্ট রিকোয়েস্টেড দ্য হোস্ট কি করার জন্য? গিভের আগে, গিভ যে ভার্ব তার আগে একটা টু বসবে, টু গিভ মিটা হিম হয়ে যাবে হিম এ গ্লাস অফ কোল্ড ওয়াটার। তাহলে কি হলো? দ্য টায়ার্ড গেস্ট রিকোয়েস্টেড দ্য হোস্ট টু গিভ হিম এ গ্লাস অফ কোল্ড ওয়াটার। এরপরে নাম্বার 4 দেখো, রিতা সেড হাউ হ্যাপি আই অ্যাম বলে একটা এক্সক্লামেটরি চিহ্ন। এই যে এক্সক্লামেটরি চিহ্নটা দেওয়া আছে তার মানে এটা হচ্ছে একটা বিস্ময়সূচক বাক্য। সঙ্গে সঙ্গে আমরা এখানে কোন ভার্বটা তাহলে ইউজ করব? এক্সক্লেমড ইন কি, আনন্দে না ভয়ে, কিসে? এখানে আমরা দেখতে পাচ্ছি জয়, তাই তো, হ্যাপি মানে হচ্ছে জয়, আনন্দ। তাহলে আমরা এখানে লিখব রিতা এক্সক্লেমড ইন জয় দ্যাট শি ওয়াজ ভেরি হ্যাপি। ওকে, এরপরে নাম্বার 5 দেখো, মাই গ্র্যান্ডফাদার সেড বলে কি দেওয়া আছে? মে ইউ লিভ লং। তার মানে কি, এটা কি করছেন আমার দাদু? ইচ্ছা, ভগবানের কাছে একটা ইচ্ছা প্রকাশ করছে, তাই তো। তাহলে আমরা এখানে কি লিখব? ভার্বটা কি হয়ে যাবে আমাদের? উইশড। যেহেতু এটা সেড আছে, পাস্ট টেন্সে আছে, সেই জন্য আমাদের ইনডিরেক্টে উইশেস করব না, কি লিখব? উইশড। মাই গ্র্যান্ডফাদার উইশড দ্যাট আই মাইট লিভ লং। ইউ মানে এখানে কাকে মিন করা হচ্ছে? আমাকে। তাহলে আমি ইনডিরেক্ট স্পিচ এখানে কি করব? আই মাইট লিভ লং। মাই গ্র্যান্ডফাদার উইশড দ্যাট আই মাইট লিভ লং। ওকে, এরপরে অ্যাক্টিভিটি 7-এ কি আছে? মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এটা আমি বোর্ডে করে দিচ্ছি, ঠিক আছে, বাক্যগুলো আমি বোর্ডে লিখিয়ে দিই। আর এর সাথে সাথে অ্যাক্টিভিটি 5টা আমার করানো হয়নি, তাহলে অ্যাক্টিভিটি 5 এবং অ্যাক্টিভিটি 7 এই দুটো আমি বোর্ডে করে দিই। আগে চলো অ্যাক্টিভিটি 5টা লিখে দিই। চলো, আমার প্রশ্নগুলো লেখা হয়ে গেছে, বলে দিই তোমাদের। আমাদের কি ছিল অ্যাক্টিভিটি 5-এর ফার্স্ট প্রশ্ন? 5-এর এ, হোয়াট ডাজ দ্য সোয়ালো ডু ইন সামার? হোয়াট ডাজ দ্য সোয়ালো ডু ইন সামার? সোয়ালো সামারে, গ্রীষ্মকালে কি করতো? ইন সামার কমা দ্য সোয়ালো চিপস ইজ নোটস ফর উইকস টুগেদার। ইন সামার কমা দ্য সোয়ালো চিপস ইজ নোটস ফর উইকস টুগেদার, ফুল স্টপ।
Number B, how is the behavior of a gay young friend similar to that of the swallow? How is the behavior of a gay young friend similar to that of the swallow? Answer কি হবে? Very similar to a swallow which flies away when winter comes, comma, a gay young friend, দেখো এটা কোটেশনের মধ্যে আছে, deserts his companion in his misfortune, full stop. Very similar to a swallow which flies away when winter comes, comma, যখন শীতকাল আসে তখন যেমন সোয়ালো উড়ে চলে যায়, ঠিক তেমনি a gay young friend deserts his companion in his misfortune. ঠিক তেমনি একজন গে ইয়ং ফ্রেন্ড তার বন্ধুকে ছেড়ে চলে যায় তার খারাপ সময়ের সময়, যখন তার খারাপ সময় থাকে। নাম্বার সি, what type of a friend does the poet want? What type of a friend does the poet want? The poet wants a friend like the sparrow who will stand by him all the time, both in his joys and sorrows. কবি চেয়েছিল ঠিক একটা স্প্যারোর মতন বন্ধুকে, যে তার সাথে সব সময় থাকবে, তার দুঃখের সময়ও থাকবে এবং আনন্দের সময়ও থাকবে। নাম্বার ডি, হুম ডাজ দ্য পোয়েট লাইক, দ্য সোয়ালো আর দ্য স্প্যারো? কবির কাকে বেশি পছন্দ ছিল, স্প্যারোকে না সোয়ালোকে? গিভ রিজনস ফর ইউর আনসার, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। আমরা কি জানি কাকে পছন্দ ছিল কবির? অবশ্যই স্প্যারোকে। As the sparrow remains closer to man in his sorrow and misfortune and does not fly away when he needs him, comma, the poet likes the sparrow. যেহেতু স্প্যারো কি করতো, মানুষের খুব কাছাকাছি থাকতো, যখন মানুষ খুব দুঃখে থাকতো, খারাপ সময়ে থাকতো, তখন কিন্তু স্প্যারো তাকে ছেড়ে চলে যেত না, উড়ে পালিয়ে যেত না, এই জন্য কবি স্প্যারোকে বরাবর পছন্দ। On the other hand, comma, the swallow is not a good companion according to the poet, full stop. আর অপরদিকে কবির মতে সোয়ালো কিন্তু একজন ভালো বন্ধু নন। কেন ভালো বন্ধু নয় কেন? The swallow is not a good companion according to the poet, full stop. It is simply a fair weather friend who gathers round man in his days of enjoyment but leaves him, এখানে হিম করে দাও, leaves him in dreariness. আর সোয়ালো কি করে? সোয়ালো একটা ভালো সময়ের বন্ধু, যখন ভালো সময় থাকে, সুখের সময় থাকে, ভালো ওয়েদার থাকে, তখন সোয়ালো থাকে, কিন্তু যখন খারাপ সময় আসে, দুঃখের সময় আসে, তখন সে ছেড়ে চলে যায়, বন্ধুকে ছেড়ে চলে যায়। সেই জন্য কবির কাকে বেশি পছন্দ? সোয়ালোকে নয়, স্প্যারোকে বেশি পছন্দ। হয়ে গেল তাহলে অ্যাক্টিভিটি 5 কোয়েশ্চেন আনসার। এরপরে আমাদের আর একটা বাকি ছিল, যেটা অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7টা চলো, এটাও আমি লিখে দিই বোর্ডে, তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে বলেছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই যে ওয়ার্ড চার্টে আছে, এই ওয়ার্ড চার্টটাকে দিয়ে তোমাদের নিজের মতন করে বাক্য গঠন করতে হবে। চলো তাহলে আমি এটা লিখে দিই। অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7 এখানে কি বলেছে? নাম্বার এতে প্রথমে কি আছে? গেস্ট, GUEST, গেস্ট। গেস্ট দিয়ে কি লিখবো? আমরা সবসময় বাক্য গঠন খুব সোজা ইজি করব এবং নির্ভুল করার চেষ্টা করব। ওকে, দেখো, হি ইজ মাই গেস্ট। নাম্বার বি, ড্রেয়ারি। In the dreary afternoon of summer, I felt bored and tired. Number C, narrow. The road is very narrow.
নাম্বার ডি, মিসচান্স। I need your help in my mischance। ওকে, তাহলে দেখো গেস্ট দিয়ে আমি কি লিখলাম, হি ইজ মাই গেস্ট ফুল স্টপ, ড্রেয়ারি দিয়ে, ইন দ্য ড্রেয়ারি আফটারনুন অফ সামার আই ফেল্ট বোর্ড অ্যান্ড টায়ার্ড। বোর্ড এটা, ন্যারো, দ্য রোড ইজ ভেরি ন্যারো, মিসচান্স দেখি লিখলাম আই নিড ইউর হেল্প ইন মাই মিসচান্স। ওকে, তাহলে এইরকম খুব সোজা সোজা ইজি বাক্য তোমরা গঠন করবে, তাহলেই দেখবে সেটা নির্ভুল হবে আর কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের অ্যাক্টিভিটিসগুলো শেষ হলো। এর পরের ক্লাসে আমি তোমাদের রাইটিংগুলো করাবো। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগছে। আর কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।